আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে র্যামিলের পরে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজকের র্যামিলের সমাধানটি বিগত দিনের র্যামিলের সমাধান থেকে একটু ব্যতিক্রম হবে। আজকে আমি র্যামিলের যে পরিপূর্ণ সমাধান সেটা দেখাবো না। আমি শুধুমাত্র টাকার পরিমাণ উল্লেখ করে কোন লেনদেনটি ডেবিট দিকে যাবে আর কোন লেনদেনটি ক্রেডিট দিকে যাবে শুধু সেটা উপস্থাপন করব। তোমরা এই র্যামিলটি এখানে সেই বিষয়টি দেখার পরে নিজেরাই বাসায় সমাধান করার চেষ্টা করবে। যদি র্যামিলের দুদিক মিলে যায় তাহলে ভালো কথা, আর যদি না মিলে তাহলে যে দিকে টাকাটি ঘাটতে হবে সেই দিকে অনিশ্চিত বা গরমিল হিসাব লিখে র্যামিলটা আমাদেরকে মিলাতে হবে। তাহলে আমরা সরাসরি চলে যাই। অঙ্কটি কিন্তু অনেক বড়। এখানে 27টির মতো লেনদেন দেয়া আছে। অঙ্কের আমি যে পরেশচন্দ্র মণ্ডল, প্রফেসর পরেশচন্দ্র মণ্ডলের বই থেকে অঙ্কটি সমাধান করছি। অঙ্কের সমস্যা নম্বর হলো এখানে 20। তাহলে অঙ্ক এখানে লেনদেন দেয়া আছে 27টি। সবগুলো লেনদেন হয়তো আসবে না। সর্বপ্রথম এখানে দেয়া আছে প্রারম্ভিক মজুত পণ্য প্রতি 7,000 টাকা। এই লেনদেনটি ব্যয় হিসেবে আমাকে ডেবিট দিকে দেখাতে হবে। পরবর্তী লেনদেন উত্তোলন 20,000 টাকা। উত্তোলন কিন্তু একটা মালিকানা সত্ত্ব। এখন এর ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায় এবং মালিকানা সত্ত্ব হ্রাস পাওয়ার কারণে এটাকে ডেবিট দিকে দেখাতে হবে। তৃতীয় লেনদেন ব্যাংক ঋণের সুদ 2,500 টাকা। আমরা ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকলে সেটা আমাদের জন্য দায়। তাহলে সেই ব্যাংক থেকে গৃহীত ঋণের বিপরীতে আমাকে সুদ প্রদান করতে হবে। তাহলে এই ব্যাংক ঋণের সুদ ব্যয় হিসেবে ডেবিট দিকে যাবে। এর পরবর্তী লেনদেন ভূমি ও দালান কোঠা প্রতি 7,000 টাকা। ভূমি ও দালান কোঠা কিন্তু স্থায়ী সম্পত্তি, সুতরাং সম্পত্তি হিসেবে ডেবিট দিকে যাবে। এর পরবর্তী পর্যায়ে দেয়া আছে ক্রয় খতিয়ানের জের। ক্রয় খতিয়ানের জের অর্থ হলো পাওনাদার। এই পাওনাদারের অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটি হলো ক্রয় খতিয়ানের জের। পাওনাদার, প্রত হিসাব, দেনা, ব্যবসায়িক ঋণ, এই কথার অর্থ হলো পাওনাদার। এটা দায় হিসেবে ক্রেডিট দিকে যাবে।
এর পরবর্তী পর্যায়ে যে লেনদেনটি দেওয়া আছে সমন্বিত ক্রয় 40,000 টাকা, এটা ব্যয় হিসেবে ডেবিট দিকে যাবে। তবে এই ক্ষেত্রে একটা নিয়মের পরিবর্তন হবে। সমন্বিত ক্রয় যখন থাকবে রেওয়া মিলে, তখন প্রারম্ভিক যে মজুত পণ্য আমি সেই মজুত পণ্য রেওয়া মিলে দেখাতে পারবো না, তখন সমাপনী মজুত পণ্য আমাকে রেওয়া মিলে অন্তর্ভুক্ত করতে হবে। এরপরে দেওয়া আছে হাতনগদ 1/1/2016। তাহলে সমাপনী মজুত পণ্য, অব্যবহৃত মণিহারি, অব্যবহৃত সাপ্লাইস, এই তিনটা বাদে অন্যান্য চলতি সম্পদ কখনো প্রারম্ভিক যেটা সেটা কিন্তু রেওয়া মিলে আসবে না। হাতনগদ, ব্যাংক জমা, দিনাদার, তারপরে চলতি দায়, পাওনাদার, প্রদবিল, এই চলতি সম্পদ, চলতি দায়, এটা বছরের শুরুতে যে তথ্য দেওয়া থাকে সেটা আসবে না। সুতরাং এই হাতনগদ 1/1/2016 আমি রেওয়া মিলে অন্তর্ভুক্ত করতে পারবো না। পণ্য বিক্রয় 1 লক্ষ টাকা, এটা আয় হিসেবে ক্রেডিট দিকে যাবে। এরপরে সমাপনী মজুত পণ্য 25,000 টাকা, যেহেতু সমন্বিত ক্রয় দিয়ে আছে, এই কারণে এই সমাপনী মজুত পণ্য আমাকে রেওয়া মিলে অন্তর্ভুক্ত করতে হবে। এখন এই সমাপনী মজুত পণ্য সম্পদ হিসেবে ডেবিট দিকে দেখাতে হবে। প্রাথমিক খরচাবলী 30,000 টাকা। এই প্রাথমিক খরচাবলী কিন্তু অলিক সম্পদ, তো অলিক সম্পদ হোক বা ভুয়া সম্পত্তি হোক, এটাকে রেওয়া মিলে ডেবিট দিকে অন্তর্ভুক্ত করতে হবে। এর পরবর্তী পর্যায়ে যে লেনদেনটিতে আছে ব্যাংক জমাতিরিক্ত 50,000 টাকা, এটা কিন্তু চলতি দায়। ব্যাংক জমাতিরিক্ত অর্থাৎ আমরা ব্যাংকে টাকা না থাকা সত্ত্বেও একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংক আমাদেরকে উত্তোলন করার সুযোগ দেয়। এই টাকাটা ব্যাংক আমার কাছে পাবে, যার ফলে এটা চলতি দায়, কারণ দ্রুত বা অল্প সময়ের মধ্যে এই টাকাটি ব্যাংক কর্তৃপক্ষকে ফেরত দিতে হয়। যার ফলে ব্যাংক জমাতিরিক্ত চলতি দায় হিসেবে ক্রেডিট দিকে যাবে। এর পরবর্তী পর্যায়ে দেয়া আছে যে লেনদেনটি অগ্রিম শিক্ষানবী ইসলামী। শিক্ষানবী ইসলামী কিন্তু আয়। তাহলে আমাদের বকেয়া অগ্রিম থাকলে সূত্র হলো খরচ বকেয়া হলে দায়, দায় হিসেবে ক্রেডিট দিকে যাবে। খরচ অগ্রিম হলে সম্পদ, ডেবিট দিকে যাবে। আয় বকেয়া হলে সম্পদ, ডেবিট দিকে যাবে, এবং আয় অগ্রিম হলে দায়, সেটা ক্রেডিট দিকে যাবে। এখন শিক্ষানবী ইসলামী যেহেতু আয়, এখন আয় অগ্রিম হলে সেটা দায় হবে, এবং দায় হিসেবে এই অগ্রিম শিক্ষানবী ইসলামী ক্রেডিট দিকে যাবে।
এরপরে যে আছে পাওনাদার বার্তা সঞ্চিতি 5,000 টাকা। তো রেমিলে পাওনাদারের বিপরীতে যে বার্তা সঞ্চিতি তৈরি করা হয় সেটা কিন্তু ডেবিট দিকে যাবে। যেমন পাওনাদার ক্রেডিট দিকে, পাওনাদারের উপর যে বার্তা সঞ্চিতি তৈরি করা হয় সে নামগুলো হলো পাওনাদারের বার্তা সঞ্চিতি, পাওনা বার্তা সঞ্চিতি, পাওনাদার বার্তা সঞ্চিতি, তারপরে প্রদেয় হিসাব, তাহলে প্রদেয় হিসাবের বার্তা সঞ্চিতি এটা তার বিপরীত দিকে যাবে, মানে ডেবিট। আবার দেনাদার ডেবিট দিকে যায় বা প্রাপ্য হিসাব ডেবিট দিকে যায়। এটার বিপরীতে যে বার্তা সঞ্চিতি, যেমন দেনাদারের বার্তা সঞ্চিতি বা প্রাপ্য হিসাবের বার্তা সঞ্চিতি, সেটা ক্রেডিট দিকে যাবে। তার মানে পাওনাদার বার্তা সঞ্চিতি 5,000 টাকা, এটা ডেবিট দিকে অন্তর্ভুক্ত করতে হবে বিপরীত দায় হিসেবে। শিক্ষার্থীরা, এর পরবর্তী লেনদেন অগ্রিম ভাড়া কর। আমি একটু আগে বলেছি খরচ বকেয়া হলে দায় এবং খরচ অগ্রিম হলে সম্পদ। ভাড়া কর কিন্তু ব্যয় বা খরচ, এখন খরচ অগ্রিম হলে সম্পদ হিসেবে এই অগ্রিম ভাড়া কর ডেবিট দিকে যাবে। এর পরবর্তী লেনদেন বলা আছে পুস্তক ঋণ। পুস্তক ঋণ মানে কিন্তু দেনাদার। দেনাদারের কিন্তু অনেকগুলো নাম আছে, দেনাদার, প্রাপ্য হিসাব, পাওনা, বিক্রয় খতিয়ানের জের, বুক ডেপস, পুস্তক ঋণ। এই সবগুলো কথার অর্থ হলো দেনাদার। এই দেনাদার চলতি সম্পদ এবং এটা ডেবিট দিকে যাবে। এর পরবর্তী লেনদেন ভ্যাট প্রদান 7,500 টাকা। আমরা যে পণ্য ক্রয় করি, এই ক্রয়কৃত পণ্যের পরে ভ্যাট প্রদান করতে হয়, এটা দিতে বাধ্য, এটা 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 চলতি সম্পদ। আবার বিক্রয়কৃত পণ্যের পরে ভ্যাট আদায় করতে হয়। তো বিক্রয়কৃত পণ্যের পরে ভ্যাট আদায় করলে সেটা আবার চলতি দায় হিসেবে ক্রেডিট দিকে আমাকে দেখাতে হবে। তাহলে ভ্যাট প্রদান যদিও মনে হয় এটা আমার কাছে ব্যয়, কিন্তু আসলে এটা ব্যয় না, এটা চলতি সম্পদ হিসেবে আমাকে ডেবিট দিকে দেখাতে হবে। মণিহারি 1/1/2016 10,000 টাকা। মণিহারি যেটা বছরের শুরুতে থাকে সেটা দেখাতে হবে। সুতরাং এই মণিহারি 1/1/2016 ব্যয় হিসেবে ডেবিট দিকে যাবে। প্রাপ্য কমিশন। প্রাপ্য মানে কিন্তু এখনো পাওয়া যায় নাই। কমিশন আয় এবং ব্যয় উভয় দিকে হতে পারে। কমিশন প্রদান করলে ব্যয় এবং কমিশন আদায় করলে কিন্তু আয় ধরতে হবে। এখন এখানে কেন আয় বকেয়া? কারণ প্রাপ্য কথাটি কখনো খরচ বকেয়ার ক্ষেত্রে ব্যবহার করা যায় না। আমি আবারও বলছি, প্রাপ্য কথাটি কখনো খরচ বকেয়ার ক্ষেত্রে ব্যবহার করা যায় না। প্রাপ্য মানে হলো আয় বকেয়া। সুতরাং এই প্রাপ্য কমিশন এটা আয় বকেয়া হলে যেহেতু সম্পদ হিসেবে ডেবিট দিকে যাবে।
বিনিয়োগের বকেয়া সুদ। বকেয়া কথাটি আয় এবং ব্যয় উভয় ক্ষেত্রে ব্যবহার করা যায়। বকেয়া আয়, এটার সাথে আমরা অনাদায়ী বা প্রাপ্য কথাটি যুক্ত করতে পারি। প্রাপ্য মানে কিন্তু আয় বকেয়া, আর অনাদায়ী কথাটি মানে কিন্তু আয় বকেয়া, আর এটার সাথে বকেয়া যাবে। এখন বকেয়া বিনিয়োগের সুদ মানে কিন্তু খরচ বকেয়া না, আর বিনিয়োগের সুদটা কিন্তু আয়। এখন আয় বকেয়া হলে যেহেতু সম্পদ, তাহলে বকেয়া বিনিয়োগের সুদ আমার সম্পদ হিসেবে ডেবিট দিকে যাবে। শিক্ষার্থীরা এখানে কিন্তু ইচ্ছা করলে প্রাপ্য বিনিয়োগের সুদও দেয়া থাকতে পারতো, আবার অনাদায়ী বিনিয়োগের সুদ এটাও দেয়া থাকতে পারতো। তিনটা কথার যে কোনো একটা কথা মানে হলো এটা আয় বকেয়া। এর পরবর্তী লেনদেন নগদ তহবিল 31/12/2016, চলতি সম্পদ এবং চলতি দায়, যেমন সমাপনী মজুদ, অব্যবহৃত মণিহারি এবং অব্যবহৃত সাপ্লাইজ বাদে চলতি সম্পদ এবং চলতি দায় বছরের শুরুতে থাকলে কখনো আসবে না, বছরের শেষে যেটা দেয়া থাকবে সেটা কিন্তু আসবে। তার মানে নগদ তহবিল 31/12/16 এটা চলতি সম্পদ হিসেবে ডেবিট দিকে যাবে 35,000 টাকা। এর পরবর্তী লেনদেন ঋণের বকেয়া সুদ। ঋণের সুদ কিন্তু ব্যয়। আমি যদি কারোর কাছ থেকে ঋণ নেই, তাহলে তার বিপরীতে আমাকে সুদ দিতে হবে, তাহলে ব্যয় হবে, তার মানে খরচ বা ব্যয় যদি বকেয়া হয় তাহলে দায় হবে, দায় হিসেবে ক্রেডিট দিকে যাবে। এটা কিন্তু একটা চলতি দায়। তাহলে ঋণের বকেয়া সুদ এখানে 5,000 টাকা চলতি দায় হিসেবে ক্রেডিট দিকে যাবে। টেলিফোনের বকেয়া বিল। টেলিফোনের বিলটা কিন্তু ব্যয়, প্রতি মাসে প্রদান করতে হবে। তাহলে আবারও সেই একই ব্যাখ্যা, এটা খরচ বকেয়া হলে দায়, দায় হিসেবে এটা ক্রেডিট দিকে যাবে। এরপরে মণিহারি 31/12/2016, যেহেতু এটা ব্যবহারের বিষয়, তিনটা জিনিস, যেমন পণ্য এটা তারপর বিক্রি করতে হয়, তারপরে মণিহারি ব্যবহার করতে হয়, সাপ্লাইজে ব্যবহার করতে হয়, এটা কখনো সমাপনী থাকলে র্যামিলে আসবে না। এখন এই সমাপনী মজুত পণ্য আসার কারণ সমন্বিত করা দেয়া ছিল এই কারণে, কিন্তু এখানে মণিহারি 31/12/2016 এটাকে অন্তর্ভুক্ত করতে পারবো না। তার পরবর্তী লেনদেন ব্যাংক জমা 1/1/2016। ব্যাংক জমা কিন্তু চলতি সম্পদ। এই হাতে নগদ ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য বিল, এই যে চলতি সম্পদগুলো আছে, অন্যান্য চলতি সম্পদগুলো আছে, এটা কিন্তু বছরের শুরুতে দেয়া থাকলে কখনোই কিন্তু দেখানো যাবে না, বা র্যামিলে অন্তর্ভুক্ত হবে না। তাহলে মণিহারি 31/12/2016 এটাও র্যামিলে দেখানো যাবে না, এবং ব্যাংক জমা 1/1/2016 এটাকেও র্যামিলে অন্তর্ভুক্ত করা বা দেখানো যাবে না। কুরিন, কুরিন 2,500 ব্যয় হিসেবে ডেবিট দিকে যাবে।
তাহলে কুরিনের বিপরীতে যে সঞ্চিতি তৈরি করা হয় সেটা আমাকে বিপরীত দিকে অর্থাৎ ক্রেডিট দিকে দেখাতে হবে। এই কুরিন সঞ্চিতিকে আমরা আয় হিসেবে দেখিয়ে থাকি, যেটা পুরাতন কুরিন সঞ্চিতি অবশ্যই, কারণ নতুন কুরিন সঞ্চিতি এইটাকে কখনোই আমরা আয় হিসেবে দেখাতে পারবো না। রেয়ামিলে থাকবে সবসময় পুরাতন কুরিন সঞ্চিতি রেয়ামিলেই অন্তর্ভুক্ত করা থাকে, এটা আয় হিসেবে ক্রেডিট। এরপরে মূলধনের সুদ ৭৫০০। মূলধন যদি ক্রেডিট দিকে যায়, মালিক ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন সরবরাহ করে, তাই না? এখন ব্যবসা প্রতিষ্ঠানকে যদি মূলধন সরবরাহ করে থাকে, ব্যবসা প্রতিষ্ঠানকে এই মূলধনের পরে মালিককে সুদ দিতে বাধ্য। এই জন্য মূলধনের সুদ এটা ব্যয় হিসেবে ডেবিট দিকে যাবে। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ অনেক বড় কিন্তু এটি রেয়ামিল। আমরা এই আজকে ছক আকারে সমাধান না দিয়ে আমি তোমাদের সামনে শুধু ডেবিট ক্রেডিট অন্তর্ভুক্ত হবে লেনদেনগুলো সেটা সমাধান দিলাম। তোমরা অবশ্যই বাসায় এই অঙ্কটির সমাধান করবে এবং উত্তর কত আসে তোমরা কিন্তু এই উত্তরটি আমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করবে। এখানে একটি বিষয় এখানে খেয়াল করবা যে আমার কিন্তু অঙ্কে কোথাও কিন্তু মূলধন কিন্তু দেয়া নেই, অঙ্কে কিন্তু কোথাও কিন্তু মূলধন দেয়া নেই। তার মানে যদি অনিশ্চিত হিসাব চলে আসে, যদি সেটা ক্রেডিট দিকে হয়, ডেবিট দিকে টাকা থেকে ক্রেডিট দিকে টাকাটি কম হয়, তাহলে তুমি কখনোই এই অঙ্কের ক্ষেত্রে অনিশ্চিত হিসাব লিখতে পারবে না, ওই টাকাকে আমাকে মূলধন হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। আর যদি ডেবিট দিকে ঘাটতি হয় তাহলে আমরা অবশ্যই অনিশ্চিত বা গরমিল হিসাব নামে এটা অন্তর্ভুক্ত করতে পারবো। তাহলে ক্রেডিট দিকে কেন আমি মূলধন লিখবো? আমি কিন্তু বলেছিলাম যদি কোনো রেয়ামিলে ক্রেডিট দিকে ঘাটতি হয় আর মূলধন যদি দেয়া না থাকে তাহলে ওইটাকেই মূলধন হিসেবে আমাকে অন্তর্ভুক্ত করতে হবে। আবার যদি মনে করো কোনো অঙ্কে মূলধন দেয়া আছে কিন্তু ক্রেডিট দিকে আবার ঘাটতি হয়েছে, তখন সেই ক্ষেত্রে আমরা অনিশ্চিত বা গরমিল হিসাবটা লিখতে পারবো। তাই তোমাদের কাছে আশা করছি অবশ্যই অঙ্ক সমাধান করে যদি দুদিক মিলে যায় অথবা কোনো পাশে ঘাটতি থাকে সেটা আমার এই পেজে, ফেসবুক পেজে এবং ইউটিউব যে চ্যানেল আছে কমেন্ট বক্সে তোমাদের জানানোর জন্য আমি অনুরোধ করছি। তো তোমাদের সামনে আজকে এই পর্যন্ত, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।